তো কালকে দুইজন দুইটা প্রবলেম কথা বলছিল, একজন বলছিল 21 নম্বর, আরেকজন বলছিল 32 নম্বর উদাহরণ। তো আমি 21 নম্বর দিয়ে শুরু করতেছি। 21 নম্বর উদাহরণটা একটু দেখি, তারপর আমরা 32 নম্বর উদাহরণটা দেখব। ঠিক আছে, বলছি কি একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 320 ফিট, বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে, এবং বলছি কি তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব, মানে দুইটা লাইন দুইটা পাত থাকে, তার মধ্যবর্তী দূরত্ব আছে 5 ফিট। এখন বলছি ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত কতখানি উঁচু, কতখানি উঁচু, তার মানে কি আমার এই সীমানটা বের করতে বলছে। পরবর্তীতে বলছে কি যে পাতের বাহিরে কোনো একটা চাপ প্রয়োগ না করিয়া কত বেগে চলতে পারবে, 32 বেগে চলতে পারবে। তাহলে আমার বের করতে বলছি কি, দেখো এই জায়গায় জাস্ট বলছে বের করতে উচ্চতাটা কত। আমার দেওয়া আছে বেগ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তারপরে কি বেগ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আমার আর এর মানটা দেওয়া আছে। আর ইকুয়াল টু কত দেওয়া, 320 ফিট। এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান কত 5 ফিট। দেওয়া আছে বেগ, বেগের মান 32 ফিট পার সেকেন্ড। ঠিক আছে, এই কয়েকটা জিনিস দেওয়া আছে, আমার বের করতে হবে এইচ ইকুয়াল টু কত, তাই তো। তাহলে যদি এইচ ইকুয়াল টু কত হয়, তাহলে আমরা দেখো সূত্র জানি, tan থিটা ইকুয়াল টু বি স্কোয়ার ভাগ আর জি। তাহলে এই জায়গা থেকে যদি আমরা থিটা মানটা বের করি, এবং পরবর্তী আমরা কি সাইন থিটা ইকুয়াল টু জানি কত, এইচ ভাগ এক্স, তাহলে কি আমরা এই জায়গা থেকে এইচ এর মানটা বের করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে করবো আমরা জাস্ট মানটা বসাই দিব। তাহলে কি বি এর মান আর এর মান গুণন জি। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু হবে টেন ইনভার্স, মানটা কত আসে 32 স্কোয়ার ভাগ 320 গুণন 32.1। দেখো 10 ইনভার্স 0.1 আসছে, তাই না? এই জায়গায় সবার প্রশ্ন হয় যে এই জায়গায় সবার একটা থাকে যে এই জায়গায় 0.01 আসছে, তাই না? তো প্রশ্ন এই মানে আমাদের বইয়ের ক্ষেত্রে কি হয়েছে যে এই মানটাই এই থিটার মান, এই সরি 10 থিটার মানটাই সাইন থিটা ইকুয়াল টু বসাই দিয়েছে, মানে সাইন থিটা ইকুয়াল টু কী করছে 10 থিটা বসাই দিয়েছে। এটা বসাই দেওয়া যাবে কখন যাবে, যখন 10 থিটার মানটা খুবই ক্ষুদ্র থাকবে, অনেক কম। ঠিক আছে, তখন কি 10 থিটা ইকুয়াল টু সাইন থিটা লেখা যায়। তার মানে কি যখন ভাগ নিবে তখন উচ্চতাটা কি একবারে কম হবে, মানে খুব বেশি উচ্চতা হবে না, অল্প একটু উচ্চতা হবে, হয়তো কয়েক ইঞ্চি বা কয়েক সেন্টিমিটার। ঠিক আছে, এরকম উচ্চতা হবে। তো আমরা কোন ক্ষেত্রে করবো, যখন কি হবে এই 10 ইনভার্সের মানটা খুব কম হবে, একবারে ক্ষুদ্র হবে, তখন আমরা কি সাইন থিটা ইকুয়াল টু 10 থিটা বসাইতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি এই জায়গায় বসাই তাহলে কত হবে, 10 থিটার মান আছে 0.1, 10 থিটা ইকুয়াল টু 0.1। এইচ এর মানটা আমরা বের করবো, এক্স এর মান কত আছে 5, তাহলে এইচ ইকুয়াল টু 5 ইন্টু 0.1। ঠিক আছে, তাহলে আমরা এইচ এর মানটা বের করতে বলবো, গুণন হচ্ছে 5, তাহলে মানে কত 0.5 ফিট। ঠিক আছে, বইয়ের মধ্যে হয়তো আনসারটা দেওয়া আছে কি ফিটে না দিয়ে ইঞ্চিতে দেওয়া আছে। তো তোমরা ইঞ্চিতে বের করে নিতে গেলে কী করবে, এটা 12 দ্বারা গুণ করতে হবে, জাস্ট এতটুকুই। ঠিক আছে, আশা করি যে প্রবলেমের কথা বলছিলাম তার প্রবলেম সমাধান হয়ে গেছে। মান সব দেওয়া আছে, আমরা সূত্রতে বসাই দিছি, হয়ে গেছে। সবাই বুঝতে পারছো তো নাকি? যদি বুঝতে পারো তাহলে পরবর্তী আরেকটা অঙ্ক বলছিল, ম্যাথ বলছিল 32 নম্বর, আমরা 32 নম্বরে যাই। দেখ 32 নম্বরে গেলাম আমরা। 32 নম্বরে কি বলছে দেখো, যে এম্বরের একটা প্রস্তরখণ্ডকে আর ব্যাসার্ধের একটি সুতার এক প্রান্তে বাঁধিয়া আনুভূমিক তলের অপর প্রান্তে চতুর্দিকে ঘোরানো হচ্ছে। সুতার যদি টি পরিমাণ টান সহ্য করতে পারে তাহলে সর্বোচ্চ কত বেগে ঘুরবে। তার মানে কি একটা যদি এরকম হয় যে আর ব্যাসার্ধটা কত আর, এই আর ব্যাসার্ধ নিয়ে একটা বস্তুকে ঘুরাচ্ছে, যে বস্তুর বর হচ্ছে এম। তো যখন সে আনুভূমিকভাবে ঘুরতেছে, এভাবে আনুভূমিকভাবে ঘুরতেছে সে। ঠিক আছে, তো যেহেতু সে আনুভূমিকভাবে ঘুরবে, তাহলে আমি একটা জিনিস বলছিলাম যে আনুভূমিকের ক্ষেত্রে কি হবে,
টান বা কি কেন্দ্রমুখী বল ইকুয়াল টু কেন্দ্র বিমুখী বল হবে, এটা আমি বলছিলাম না? তাহলে এই জায়গায় যেহেতু সে ঘুরতেছে, তার একটা ব্যাগ আছে, ধরলাম কি সেই ব্যাগটা হতে পারে বি অথবা কি ওমেগা, যে কোনো একটা ব্যাগই হতে পারে। তাহলে দেখো, যেহেতু এটা আনুভূমিকভাবে ঘুরতেছে, গতকাল আমি একটা সূত্র পড়াইছিলাম যে আনুভূমিকের ক্ষেত্রে কি হবে, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সমান হবে, অথবা কি টান ইকুয়াল টু কেন্দ্র বিমুখী বল হবে। আমরা বলছিলাম কি টান ইকুয়াল টু কেন্দ্র বিমুখী বল এম বি স্কোয়ার ভাগ আর, বাকি টি ইকুয়াল টু হবে এম ওমেগা স্কোয়ার আর, দুইটার একটা হবে। আমার বের করতে হবে কি ব্যাগ, তার মানে কি এই ব্যাগের মান এই ব্যাগের মান, দুইটা ব্যাগের একটা মান বের করতে হবে, দুইটাই বের করতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, টি আর ইকুয়াল টু এম বি স্কোয়ার। কথা শোনা যাচ্ছে না? ক্ষুদ্র 0.1 0.0 এরকম একটা মান, ঠিক আছে, এর বেশি ক্ষুদ্র ধরা যাবে না, মানে যেই মানগুলো সাইনের ক্ষেত্রে খাটবে। যেমন যদি তোমার ই করো, সাইনের ক্ষেত্রে কি হয়, -1 থেকে +1 পর্যন্ত, এর বেশি কিন্তু সাইন কাজ করে না, সাইন থিটা কাজ করে, এই সাইন ইনভার্স কাজ করে না। তার মানে কি এই মানের ভিতরে হলেই সেটা আমরা 10 এর মানটা এরকমের মধ্যে হলে আমরা ব্যবহার করতে পারবো। এখন মনে করো 10 এর মান যদি আসে এরকম যে 10 থিটা ইকুয়াল টু আসলো কত 5, সেই ক্ষেত্রে কিন্তু সাইন কাজই করবে, মানে এই থিটার মানটা না বের করে নিলে কিন্তু কাজ করতে পারবো না, কারণ সাইন ইনভার্স 5 কিন্তু কোনো ভ্যালু দেখায় না, ঠিক আছে, ওরকম হবে না, ম্যাক্সিমাম সময় ক্ষুদ্রই হয়, ঠিক আছে, ওরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, যে বলছো কথা শোনা যাচ্ছে না, সে কি এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, এটা মনে হয় তোমার প্রবলেম, ঠিক আছে, তোমার ফোনটা একটু চেক করো। আচ্ছা, যাই হোক, আমরা বি এর মানটা বের করবো, তাহলে কি বিটাকে আমরা আলাদা করে ফেলবো, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আমরা টি আর ভাগ এম, তাহলে স্কোয়ার আছে, বি ইকুয়াল টু লিখতে পারি কত রুট ওভার টি আর ভাগ এম, শেষ, ঠিক আছে। আমরা সিমিলারলি ওমেগার মানটা বের করতে পারবো না, টি ভাগ এম আর ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, বা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হবে কি, ওমেগা ইকুয়াল টু কি হবে টি ভাগ এম আর। ওকে, দেখো আমরা দুটো ব্যাগ বের করছি, এই জায়গায় বলছি সর্বোচ্চ কত ব্যাগে ঘুরানো যাবে, সর্বোচ্চ কি এই পরিমাণ ব্যাগ দিলেই কি হবে, এই বস্তুটা না ছিঁড়ে ঘুরতে পারবে। সুতাটা যখনই ছিঁড়ে যাবে তখন কি হবে, বস্তুটা এই জায়গায় ঘুরবে না, সে কি করবে একটা দিকে দৌড় দিয়ে চলে যাবে, হয়তো এদিকে অথবা কি এদিকে দৌড় দিয়ে চলে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সুতা না ছিঁড়বে ততক্ষণ পর্যন্ত সে ঘুরতে থাকবে। তার মানে কি সুতা সর্বোচ্চ পরিমাণ টান সহ্য করা পর্যন্ত কি করতে পারবে, সে ঘুরতে পারবে, ঠিক আছে। বলছিল আশা করি তার প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমি তোমাদের জন্য একটা মানে একটু মোটামুটি মানে এই অঙ্কগুলো অনুশীলনী থেকে এই ম্যাথগুলো তোমাদের করতে হবে, মানে এগুলো করতে হবে মাস্ট বি। তুমি যদি একবার মনে করো যে করবা না বলতেছো ভাই আমি এত পারি না, করতে পারবো না, তারপরে এই অঙ্কগুলো ট্রাই করবা সে অবশ্যই, ঠিক আছে। আর যারা ভালো পারো, যারা মনে করো অনেক পড়তে পারো, অনেক পড়ো বা অনেক বোঝো, সবার তো আর ব্রেন একরকম না, তারা আরও বেশি করবা, কিন্তু এই ম্যাথগুলা সবাই ট্রাই করবা, ঠিক আছে, আশা করি সবাই পারবা। আমি এই জায়গায় তোমরা পোস্ট করে পরে দেখে নিবা যে এই ম্যাথগুলা কি কি ম্যাথ, ঠিক আছে। তাহলে আজকে আমরা নতুন টপিকসে যাই। আমরা এখন নতুন টপিকসে যাচ্ছি, ঠিক আছে। নতুন টপিকস কি আমাদের জড়তার ভ্রামক, এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস বা একটা গুরুত্বপূর্ণ জিনিস জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামক কি, দেখো প্রশ্নে বলা আছে জড়তার ভ্রামক, আমরা কি জড়তা জিনিসটা সবাই জানি তাই না। জড়তা জিনিসটা কি, যে একটা বস্তু স্থির বস্তু কি করতে হয়, স্থির থাকতে যাবে, আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকার চেষ্টা করবে, এই জিনিসটাই তো জড়তা। জড়তার ভ্রামক জিনিসটা কি, জড়তার ভ্রামক শুধু কৌণিকের ক্ষেত্রে খাটে, এটা রৈখিক কোনো ব্যাগের ক্ষেত্রে বা কিছুর ক্ষেত্রে খাটবে না। জড়তার ভ্রামক আমি এই জায়গায় লিখছি, আচ্ছা আমি বোঝাই তোমাদের, সংজ্ঞাটা তোমরা পড়ে নিয়ে পরে। মনে করো যে একটা বস্তু, আরেকটা বস্তু, দুইটা বস্তু, আমার অঙ্কগুলোর ছবি তুলে, আচ্ছা আমি ছবি তুলে পরবর্তীতে আপলোড দিয়ে দিব না, সমস্যা নেই। দেখো এই দুইটা বস্তু আছে, দুইটা বস্তুর বডি যদি সমান হয়, যে এটার বড় এম এটার বড় এম, তো যখন আমি এই বস্তুটা যখন ঘুরাবো এই সুতার সাহায্যে, যখন এই ব্যাসার্ধ যখন কি R1 ধরলাম কি এটা বস্তু R2, যখন আমি এটাকে ঘুরাবো, এটাকে যদি আমরা এভাবে ঘুরাই তখন কি হবে, এটা ঘুরাইতে যে সময় লাগবে এটা ঘুরাইতে কি তার থেকে কম সময় লাগবে না, এই ছোট বস্তুটা ঘুরাইতে কি কম সময় লাগবে না, অবশ্যই কম সময় লাগবে, আর এই বড় বস্তুটা ঘুরাইতে কি বেশি সময় লাগবে। এবং আমরা যখন কি করবো এই বস্তুটাকে থামাইতে নিব, ছোট বস্তুটাকে যখন আমরা থামাবো তখন দেখবো তাড়াতাড়ি থামাই ফেলতে পারবো, আর একটা বড় বস্তু এই লম্বা বস্তুটাকে যখন আমরা থামাইতে নিব তখন কি সময় বেশি লাগবে। তার মানে কি বড় বস্তুটা একটু অলস, ছোটটা কি একটু কম অলস, তাই না।
তো আমি জড়তার ভ্রামকটারে বলি অলসতা, যে কে তাড়াতাড়ি ঘুরবে কে তাড়াতাড়ি থামবে, ঠিক আছে, সে হচ্ছে কি চালু। আর যে দেরি করবে, যে বেশি অলস হবে, যেমন এই বস্তুটা কি করতে হবে, থামাইতে সময় লাগবে বেশি, ঘুরাইতে সময় লাগবে বেশি, দুই ক্ষেত্রে এটা বেশি লাগবে। গত ক্লাসেই তো কথা ছিল, এটা অনুশীলনী, সবগুলা ইসাক আবু ইসাকের অনুশীলনীর অঙ্ক দুইটা করাইছি, আমি এই উদাহরণের অঙ্ক করাইছি। আর আমি লাস্টে যে অঙ্কগুলো দিছি সেগুলো সব অনুশীলনীর অঙ্ক, ঠিক আছে, আবু ইসাক ভাইয়ের অনুশীলনীর অঙ্ক। তো যাই হোক, দেখো এই দুটা বস্তুর ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে দেখো আমরা বলতে পারি কি, যার ব্যাসার্ধ বেশি তাকে ঘুরাইতে বেশি সময় লাগবে, যেমন কি এই বস্তুটাকে ঘুরাইতে বেশি সময় লাগবে, এবং কি তার অলসতা বেশি, সে থামতেও কি করবে, বেশি সময় নেবে। তার মানে কি তার জড়তার ভ্রামকও বেশি, মানে কি আই হবে সমানুপাতিক আর স্কোয়ারের, ঠিক আছে। জড়তার ভ্রামকটা আমরা জড়তার যে জিনিসটা পড়ছি সরল রৈখিক ব্যাগের ক্ষেত্রে বা নর্মাল ব্যাগের ক্ষেত্রে, সেই জিনিসটাই জাস্ট এটা কাজ করবে কি গুণনের ক্ষেত্রে, ঠিক আছে। গুণনের ক্ষেত্রে একটা বস্তু স্থির আছে, সে স্থির থাকতে চাইবে, একটা বস্তু ঘুরতেছে, সে ঘুরতে চাইবে, এই প্রবণতাটাই জড়তার ভ্রামক, ঠিক আছে। এখন যদি আমরা দুটো বস্তু নেই, একটা বস্তু বড় আর একটা বস্তু ছোট, দুইটারে কি করলাম, একই সমান দড়ি দিয়া বা একই সমান ব্যাসার্ধ নিয়ে কি ঘুরিতে চাইছি, কি M1 এর কি M2। তো কি করবো, তাকে ঘুরাইতে আমার কি লাগবে, বেশি শক্তি লাগবে, বেশি সময় লাগবে। আর এই ছোট বস্তুটাকে ঘুরাইতে কি করতে হবে, তাড়াতাড়ি ঘুরাইতে পারবো আমি, পারবো না। তার মানে কি যে বস্তুটা বড় সেই বস্তুটাকে ঘুরাইতে বেশি সময় লাগবে, বা সে বেশি কি অলস, তো সে যেহেতু বেশি অলস, তাহলে কি তার জড়তার ভ্রামকটাও বেশি। তার মানে কি বস্তু যত বড় হবে জড়তার ভ্রামক কি তত বাড়বে, বস্তু বড় তো জড়তার ভ্রামক কি বেশি, তার মানে কি আই হবে প্রপোর্শনাল এম। এই দুইটা ইয়ে থেকে কম্বাইন করে আসে আই ইকুয়াল টু এম, আই প্রপোর্শনাল এম আর স্কোয়ার, বা আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এই ধ্রুবক তুলতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, আমরা সবাই জানি, সেই কনস্ট্যান্টের মান হিসেব করে পাওয়া গেছে 1, ঠিক আছে। তো এটাই আমার জড়তার ভ্রামক। সবাই ক্লিয়ার? এখন জড়তার ভ্রামকের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, চক্রকতির ব্যাসার্ধ। তো চক্রকতির ব্যাসার্ধ কি, আমরা জাস্ট এই ব্যাসার্ধটা কি করছি, একটা বস্তুর ক্ষেত্রে, ছোট্ট একটা বস্তুর ক্ষেত্রে বের করছি, যে এটা কি বস্তুর কেন্দ্র থেকে বস্তুটা ঘূর্ণনের দূরত্ব, ঠিক আছে। কিন্তু চক্রকতির ব্যাসার্ধটা কি, আমরা যদি একটা বড় বস্তু নিয়ে কাজ করি, সাপোজ মনে করে যে এই একটা অক্ষ, এই জায়গায় মনে করো যে সাপোজ এরকম আকৃতির একটা বস্তু আছে, তাহলে দেখো এই জায়গায় তার একটা বর আছে, তার জন্য একটা ব্যাসার্ধ আছে, এই জায়গায় একটা বর আছে, ব্যাসার্ধ আছে, মনে করো এই জায়গায় আরেকটা বর আছে, ব্যাসার্ধ আছে, এটা M1, এটা M2, এটা M3, এটা R3, R2, R1। যখন এই বস্তুটা করবে এই অক্ষ সাপেক্ষে ঘুরতে থাকবে, তাহলে কি দেখো এই আর এর জন্য যে ব্যাস ই হবে জড়তার ভ্রামক হবে, এই আর এর জন্য কি সেই জড়তার ভ্রামক হবে, হবে না। এটার জন্য কি সেটা হবে, হবে না। তাহলে জড়তার ভ্রামক যদি আমরা বের করতে চাই, তাহলে কি প্রত্যেকটা আর এর ক্ষেত্রেই করতে হবে, তাহলে কি M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার, এরকম করে হবে, বা সামেশন অফ M আর স্কোয়ার, তাই তো। তো আমরা দেখো এই বস্তুটা কি করতেছি, পারতেছি না, কিন্তু আমরা হিসাব করতে, আমাদের এরকম প্রত্যেকটা ব্যাসার্ধ নিয়ে প্রত্যেকটা বস্তু কণার কি করতে হবে, আগের কিছু বা একটু আগে কিছু ম্যাথ নাম্বার দেখলাম আরেকবার, তোমরা পরবর্তীতে ভিডিওটার মধ্যে ওই জায়গায় গিয়ে দেখে নিও। আচ্ছা আমি দেখাচ্ছি, তোর ওয়েট, বই থাকবে অনুশীলনীর ম্যাথগুলো এগুলো, ঠিক আছে। আচ্ছা এটা পরে পোস্ট করে তোমরা দেখে নিতে পারবা, ঠিক আছে, এগুলা অত ই করা দরকার নেই। আচ্ছা দেখো, আমরা বলতেছি কি এরকম প্রত্যেকটা বর নির্ণয় করে, প্রত্যেকটা কণার বর নির্ণয় করে, একটা বস্তুর মধ্যে কি অসংখ্য কণা নিয়ে গঠিত, তাই না। একটা বস্তু বড় বস্তু হইতে গেলে অনেকগুলা কণা নিয়ে গঠিত, তো আমাদের বের করা সম্ভব না। তো সেই জায়গা থেকে আসে চক্রগতি জিনিসটা, চক্রগতির ব্যাসার্ধ। যদি আমরা এই পুরো বস্তুটাকে এমনভাবেই করতে পারি যে বস্তুটা কি হবে, একটা বস্তু একটা ছোট্ট কণাতে রূপান্তরিত হবে, এই বস্তুটা সব কণাগুলারে এক জায়গায় নিয়ে আমি আশা পড়বো। সাপোজ কি হবে, এই বস্তুটাকে আমি চাইপা এরকম একটা বস্তু বানাই ফেললাম, ছোট বস্তু বানাই ফেললাম, তারপরে কি করলাম, সেটা এই বস্তু চারদিক দিয়ে ঘুরতেছে, তাহলে আমরা কি করতে পারি, এটুকু ব্যাসার্ধ নিয়ে কাজ করতে পারি না। সেই ব্যাসার্ধটাকে বলতেছে কে, মানে একটা বড় বস্তুকে যদি আমরা একটা ক্ষুদ্র বিন্দুতে কল্পনা করি, বা তার বর ওই জায়গায় থাকে, সেই জিনিসটাকে বলতেছে চক্রগতির ব্যাসার্ধ। আমরা এই বড় বস্তুটাকে কি করছি, চাইপা একটা ছোট বস্তু বানাই ফেলছি, সেই ছোট বস্তু যে ব্যাসার্ধ থাকবে
সেটাকে বলতেছে চক্রগতির ব্যাসার্ধ। সেই চক্রগতির ব্যাসার্ধ কি? এম কে স্কোয়ার। এই কে কে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, যখন একটা বড় বস্তুর ক্ষেত্রে হিসাব করবো তখন আমরা কি চক্রগতির ব্যাসার্ধ দ্বারা হিসাব করব। ঠিক আছে, যেমন মনে করো এই বস্তুর ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ একরকম হবে, যদি এরকম আকৃতির একটা বস্তু থাকে, যে এরকম আকৃতির একটা বস্তু থাকে, সেই বস্তুর ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ কি আরেক রকম হবে। এক একটা বস্তুর ক্ষেত্রে কি হবে, চক্রগতির ব্যাসার্ধ এক এক রকম হবে। ঠিক আছে, কিন্তু আমার সূত্রটা তখন ব্যবহার করবো কোনটা আমরা, এটা। ঠিক আছে, বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এই সূত্রটা, আর কণার ক্ষেত্রে ব্যবহার করবো এই সূত্রটা। ঠিক আছে, যখন বলবে একটা বস্তুর ব্যাসার্ধ দেওয়া থাকবে বা একটা কণার ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন আমরা এই আর ব্যবহার করবো। যখন বলবে কি বস্তুর চক্রগতি ব্যাসার্ধ তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো। একই রেজাল্টটা একই আসবে, জাস্ট ব্যবহারের ভিন্নতা। ঠিক আছে, তো আমরা এখন কিছুই করব, কি বলে, কিছু বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক কিরকম হয় সেটার একটা দেখি। আমি জাস্ট এই জায়গা থেকে শুরু করি যে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে যদি একটা সরু দণ্ড থাকে, একটা কাঠ বা একটা মনে করো ছোট স্কেল, তো এই স্কেলটা যদি মাঝ বরাবর রাইখা তুমি ঘুরাইতে চাও, যে এরকম মাঝ বরাবর রাইখা তুমি ঘুরাইতে চাচ্ছ একটা স্কেল, এই স্কেলটাকে তুমি মাঝ বরাবর রাইখা করতেছো, এইভাবে ঘুরাইতে চাচ্ছ। তো এই স্কেলের দৈর্ঘ্য যদি এল হয়, এই স্কেলের দৈর্ঘ্যটা যদি এল পরিমাণ হয়, তখন তার জড়তার ভ্রামক হবে আই ইকুয়াল টু এম এল স্কোয়ার ভাগ 12। ঠিক আছে, তার মানে কি এই বস্তুর একটা বর থাকবে, এই বস্তুর বর হয়েছে কত, এম, আর এই বস্তুর দৈর্ঘ্যটা কত, এল। তো আমরা কি করবো, আয়ের মানটা বের করবো কিভাবে, এভাবে। ঠিক আছে, তাহলে দেখো আয়ের মান যদি আমরা বের করতে পারি, আই ইকুয়াল টু পাইছি কত আমরা, এম এল এল স্কোয়ার ভাগ 12, তাই না? এটা ইকুয়াল টু আমরা জানি কত, এম কে না, এম কে স্কোয়ার না, তাহলে কে ইকুয়াল টু কত আসবে, এম এম এ কাটা যাবে, এল ভাগ √12। তাহলে চক্রগতির ব্যাসার্ধ আমরা বের করতে পারবো না, পারবো। এখন দেখো সরু দণ্ডের ক্ষেত্রে যদি এক সাইডে রেখে আমরা ঘুরাই, যে এই দণ্ডটাকে একটা এই অক্ষ সাপেক্ষে আমরা ঘুরাইতে থাকি, যদি এরকম হয় যে আমি কি করবো, একটা সাইডে রেখে ঘুরাবো। আগে কি করছিলাম, মাঝখানে রেখে ঘুরাইছি, আগের ক্ষেত্রে আমরা মাঝখানে রেখে ঘুরাইছি, এখন আমরা কি করবো, এক সাইডে রেখে ঘুরাবো। তখন আমার জড়তার ভ্রামক হবে আই ইকুয়াল টু এম স্কোয়ার ভাগ 3। ঠিক আছে, তখন আমার জড়তার ভ্রামকের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা যদি একটা গোলকের ক্ষেত্রে পাতলা যদি একটা চাকতি অথবা রিং এর ক্ষেত্রে চিন্তা করি, একটা রিং থাকতে পারে, রিং অথবা একটা ছোট্ট পাতলা একটা চাকতি, তো চাকতির ক্ষেত্রে আমার জড়তার ভ্রামকটা হবে আই ইকুয়াল টু হাফ ইন্টু এম আর স্কোয়ার। তখন কি আর হয়েছে চাকতির ব্যাসার্ধ। ঠিক আছে, তো আমাদের এগুলা মোটামুটি লাগে, মানে হালকা, খুব একটা অঙ্কে নাই, দু একটা অঙ্কে থাকতে পারে আর কি। তো আমাদের দুইটা একটু ভালো সূত্র আছে বা খুব ইম্পর্টেন্ট সূত্র আছে, সেই দুইটা একটু দেখি আমরা কেমনে আসছে। ভাইয়া এটা একটা কথা কি, এটা ডিফারেন্সিয়েশন করতে হয়। ঠিক আছে, আমি অনেক বড় প্রক্রিয়া সেটা না দেখা ভালো, কারণ সেটা তোমার কোনো দরকারে পড়বে না। ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এই বস্তুটাকে অনেকগুলা ক্ষুদ্র 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 অংশে ভাগ করা, এই বস্তুটাকে অনেকগুলো ক্ষুদ্র 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 অংশে ভাগ করা, তারপর ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করার পরে এই মানটা আসে। ঠিক আছে, সেদিকে না গেলেও চলবে, যা সূত্রটুকু মনে রাখলেই আমার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমরা এই করি, একটা সিলিন্ডারের ক্ষেত্রে আসি, সিলিন্ডার বা গোলক দুইটার ক্ষেত্রে আসি। সিলিন্ডারের ক্ষেত্রে প্রথম দেখো, যদি সিলিন্ডারটা নিরেট থাকে, একটা নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে যদি আমরা জড়তার ভ্রামক বের করতে চাই, তখন তার জড়তার ভ্রামক হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার ভাগ 2। ঠিক আছে, এটা আমার নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে। তবে আমি নিরেট সিলিন্ডার মানে ফাঁকা কোনো সিলিন্ডারের ম্যাথ পাই নাই। ঠিক আছে, তো আমি ফাঁকা কোনো সিলিন্ডার কি এখন পর্যন্ত ম্যাথ পাই নাই। তো নিরেট সিলিন্ডারটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে অনেকগুলো ম্যাথ আমি করছি, তো তোমরাও বিভিন্ন বইয়ে হয়তো ম্যাথ পেতে পারো। তো নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে আমার জড়তার ভ্রামক হবে এম আর স্কোয়ার ভাগ 2, এটা আমার মনে রাখতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি এই জায়গায়, যে যদি প্রশ্নের মধ্যে সিলিন্ডার বলা থাকে, নিরেট অথবা ফাঁপা এগুলো কিছু বলা না থাকে, তখন অবশ্যই আমরা নিরেট হিসেবে কল্পনা করব। ঠিক আছে, মানে নর্মাল অবস্থায় আমরা নিরেট হিসেবে কল্পনা করব, কিন্তু যদি ফাঁপা বলা থাকে তখন ফাঁপা। আমি ফাঁপা সিলিন্ডারে কোনো অঙ্ক এখনো পাই নাই, তো তার জন্য আমি সেই সূত্রটা লিখলাম না, মনে হয় না তোমাদের দরকার পড়বে আর। ঠিক আছে, তো নিরেট গোলকের ক্ষেত্রে, নিরেট গোলকের ক্ষেত্রে গোলক জিনিসটা কি আমরা তো জানি, ফুটবলের মতো এরকম একটা জিনিস, এটা গোলক, তাই না? তো নিরেট গোলকের ক্ষেত্রে আমার জড়তার ভ্রামক হচ্ছে আই ইকুয়াল টু 2/5 এম আর স্কোয়ার। ঠিক আছে, তো
এই জায়গায় সেম জিনিস, ফুটবলটা কি ফাঁপা না, ভিতরে কিন্তু ফাঁকা, তাই না? কিন্তু ফুটবল বা অন্য কোনো বল এগুলো যখন বলা হবে তখন আমরা কি করবো, নিরেট হিসেবে কল্পনা করে কাজ করব, ঠিক আছে? মানে আমরা একটা ফুটবল বলতেছে একটা প্রশ্নের মধ্যে যে ফুটবল গড়ায় গড়ায় যাচ্ছে, তখন আমরা কি করবো, নিরেট হিসেবে তাকে কল্পনা করব, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিরেটটা ব্যবহার হয়। যদি প্রশ্নের মধ্যে যদি কখনো প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে যে ফাঁপা, তখনই আমরা ফাঁপা ব্যবহার করব, ঠিক আছে? এই ফাঁপা গোলক বা ফাঁপা সিলিন্ডার তখনই আমরা ব্যবহার করব যখন প্রশ্নে উল্লেখ থাকবে। আর যদি প্রশ্নে উল্লেখ না থাকে, জাস্ট বলা থাকে একটা গোলক অথবা জাস্ট বলা থাকে একটা সিলিন্ডার, তাহলে আমরা নিরেটটাকে ব্যবহার করব, ঠিক আছে? এই দুইটা সূত্র আমাদের ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে ম্যাথ আসে, ম্যাক্সিমাম সময় আসে। তারপর আমি ফাঁপা সিলিন্ডারটাও রেখে দিছি, একটা ফাঁপা সিলিন্ডার যদি থাকে, তো ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে আমার হবে আই গেল টু 2/3 mr², ঠিক আছে? এই কয়েকটা সূত্র আমার মনে রাখতে হবে, আমি এগুলো ছবি তুলে সমস্যা নিয়ে দিয়ে দিব। জাস্ট এই জিনিসগুলো যদি মনে রাখো তাহলে মোটামুটি জড়তার অঙ্ক যেগুলো আছে ওগুলো হয়ে যাবে, ঠিক আছে? তো এটা যদি যায়, তারপর আমরা টর্কে চলে যাই। টর্ক টর্ক কি জিনিস? টর্ক কি জিনিস বোঝার আগে আমরা সবাই বল কি জিনিস জানি, তাই না? এটা বল কি করে, যে বস্তুর অবস্থার পরিবর্তন করে অথবা কি বস্তুর ত্বরণ সৃষ্টি করে, আমরা জাস্ট এটা বলতে পারি, তাই না? তো আমি বলতে পারি টর্ক জিনিসটা সেটাই যেটাই করবে একটা কৌণিক বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি করবে, অথবা কি কৌণিক বস্তু স্থির বস্তুকে গতিশীল করতে চাবে এবং গতিশীল বস্তুর কি অবস্থার পরিবর্তন করতে চাবে, সেই জিনিসটাই টর্ক। আমি যদি একটু ব্যাখ্যা দিয়ে বলি, যে এই কাঠের টুকরাটা আছে, তো তুমি যদি এই জায়গায় একটা বল প্রয়োগ করো বা এই জায়গায় একটা বল প্রয়োগ করো বা এই জায়গায় বল প্রয়োগ করো, কাঠটা কি ঘুরবে? দেখো প্রথম ক্ষেত্রে যদি কাঠটা ঘুরে, খুব অল্প পরিমাণ ঘুরবে বা অনেক বেশি পরিমাণ বল দেওয়া লাগবে তোমাকে কাঠটা ঘুরাইতে গেলে। যদি দ্বিতীয় জায়গায় বল প্রয়োগ করে তাহলে কি তার তুলনায় একটু বেশি ঘুরবে। তৃতীয় ক্ষেত্রে কি তার জায়গায় আরেকটু বেশি ঘুরবে, তাই তো? তাহলে যদি আমরা এই জায়গায় বল করি তাহলে কি সহজে ঘুরে যাবো, বা এই জায়গায় কি আমার বেশি বল প্রয়োগ করতে হবে, এই জায়গায় কি আরও বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে দেখো আমি একই পরিমাণ বল প্রয়োগ করলে কিন্তু সব জায়গায় একই পরিমাণ যদি বল প্রয়োগ করি তাহলে কিন্তু একই পরিমাণ ঘুরবে না। কার উপর ডিপেন্ড করতেছে? ব্যাসার্ধের উপর ডিপেন্ড করতেছে। যে আর এর মান যদি কম হয়, এই জায়গা থেকে আর এর মান কম তাহলে কম ঘুরবে, এই জায়গা থেকে আর এর মান বেশি হলে বেশি ঘুরবে, এই জায়গা থেকে আর এর মান আরও বেশি হলে আরও বেশি ঘুরবে। তাহলে আমরা বলতে পারি যে টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলতে পারি কি টর্কটা ব্যাসার্ধের সমানুপাতিক, বলতে পারি না? কারণ ব্যাসার্ধ যত বাড়বে, যত দূরে তুমি কেন্দ্র থেকে যত দূরে তুমি আঘাত করবে তত কি বস্তুটা সহজে ঘুরতে পারবে। তাহলে ব্যাসার্ধ উপর ডিপেন্ড করতেছে। সিমিলারলি তুমি যদি বস্তুর উপর বেশি করে পরিমাণ বল দাও তাহলে কি বেশি পরিমাণ ঘুরবে, স্বাভাবিক এটা। তো আমরা বলতে পারি এই টাওটাকে এফ এর সমানুপাতিক। এই জায়গা থেকে আসতেছে টাও ইকুয়াল টু, বেশি হয়ে যাচ্ছে, ওকে ভাই ট্রাই করতেছি। আচ্ছা দেখো, যদি কম ব্যাসার্ধ থাকে তাহলে কি হবে, ঘুরবে কম। ঘুরবে কম মানে কি তার টর্কের পরিমাণটা কম, ঠিক আছে? যদি ব্যাসার্ধটা বাড়তে থাকে এই জায়গায় যদি দেও তাহলে কি হবে, তাড়াতাড়ি ঘুরবে বা সহজে ঘুরবে। তার মানে কি এই জায়গায় টর্কের মানটা কি হবে, বেশি হবে। যত বেশি ব্যাসার্ধ হবে তত কি টর্কের মানটা সহজ মানে বেশি হবে। তার মানে কি তুমি সহজেই বস্তুটাকে ঘুরাইতে পারবা, ঠিক আছে? তো আমরা বলতে পারতেছি টাও হয়েছে মানে টর্ক হচ্ছে কি ব্যাসার্ধের সমানুপাতিক এবং যে পরিমাণ ফোর্স প্রয়োগ করবা তার সমানুপাতিক। তাহলে আমরা সেই জায়গা থেকে আসে এফ আর সমানুপাতিক, এই সমানুপাতিক চিহ্ন তুললে ইকুয়াল টু এফ আর। এই সমানুপাতিকের মান ধ্রুবকের মানটা 1 হিসাব করে, তার জন্য সেটা লেখা লাগে না। তাহলে দেখো আমরা বলতে পারি কি ফোর্স গুণন দূরত্ব, যে জায়গায় আমি বলটা প্রয়োগ করব তার দূরত্ব, ঠিক আছে? যদি এটুকু হয় তাহলে এখন দেখো আমরা এফ ইকুয়াল টু জানতাম কি, এফ ইকুয়াল টু জানতাম এম এফ সাথে কি আর লিখতে পারি না? টাও ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এফ ইকুয়াল টু জানতাম কি আমরা এফ ইকুয়াল টু আলফা আর শিখছি না আমরা। যদি আমরা এটা শিখে থাকি তাহলে দেখো, যদি আমরা এটা শিখে থাকি তাহলে আমরা এফ এর জায়গায় এটা বসাইতে পারি না? তাহলে কি হবে এম আলফা আর ইন্টু আর, তাহলে কি এম আলফা আর স্কোয়ার। দেখো তাহলে আলফা এম আর স্কোয়ার, এটুকু মানে কি আমরা বলো তো জড়তার বামক একটু আগে যে জিনিসটা শিখে আসছি। তাহলে আমরা বলতে পারি কত আই আলফা টাও ইকুয়াল টু আই আলফা, ঠিক আছে? এই সূত্রটা আমার খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা লাগে কিন্তু এই সূত্রটা বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? টর্ক আর এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তার মানে যদি আমার কি কখনো ত্বরণ দেওয়া থাকে অথবা কি
উম, চক্র এই কি বলে জড়তার বামক দেওয়া থাকে তখন আমরা কি টর্কের মানটা বের করতে পারবো। ঠিক আছে, এই তো টর্ক জিনিসটা এটাই। এখন টর্কের ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা আমাদের অতটা বেশি লাগে না, তারপর আমি একটু বলে রাখি। যদি বস্তুটাকে আমরা সাপোজ একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুটাকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই, যদি আমরা এদিক দিয়ে ঘুরাইতে চাই তাহলে সেই টর্কের মানটাকে পজিটিভ বলা হয়, বা কি ধনাত্মক বলের মোমেন্ট অথবা কি টর্ক। ঠিক আছে, একই জিনিস, তো ধনাত্মক। ঠিক আছে, আর যখন আমরা এদিকে ঘুরাইতে যাবো, যে আমরা এই জায়গায় ফোর্স প্রয়োগ করলাম, বস্তুটা কোন দিকে ঘুরবে, এদিক দিয়ে ঘুরবে, তখন তাকে বলতেছে ঋণাত্মক। ঠিক আছে, ঋণাত্মক টর্ক। ঠিক আছে, তখন জাস্ট প্লাস মাইনাসের ব্যাপার, ওইটা লাগে না, জাস্ট আমি বলে রাখলাম, তোমরা মনে রাখবা যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক এবং ঘড়ির কাঁটার দিকে কি ঘুরলে ঋণাত্মক। ঠিক আছে, এই জিনিসটুকু তোমরা মনে রাখার চেষ্টা করো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্লাস, জাস্ট এই জিনিসটা। হ্যাঁ, আরও অন্যভাবে বের করা যাবে, আমি জাস্ট আসতেছি। প্রথম আসলাম তো, যে ত্বরণ দেওয়া থাকলে এভাবে তুমি বের করবা, ত্বরণ না দেওয়া থাকলে তোমার যদি ব্যাগ দেওয়া থাকে, সাপোজ ওমেগার মান দেওয়া আছে, তুমি ওমেগার মান থেকে আলফা মান বের করবা, তারপর এটা বসাবা, সমস্যা নাই, ওইভাবে আসবে। ঠিক আছে, বিভিন্নভাবে, মানে জাস্ট এই সূত্রের সাথে, এই আয়ের সাথে যার যার সম্পর্ক আছে সেগুলো তুমি ইউজ করবা, এই আলফার সাথে যা যা আছে তুমি সেগুলোর ব্যবহার করবা, সমস্যা নাই, আয়সা পড়বে। ঠিক আছে, তারপরে আমরা আসতেছি, দেখো তারপর কি আছে, তোর গেল, হ্যাঁ, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ জিনিসটা কি? আমরা ভরবেগ জানি সবাই, যে ভরবেগ কি বর আর বেগের গুণফল, তাই না? তো কৌণিক ভরবেগ জিনিসটা সিমিলারলি, যে কৌণিক বস্তু, একটা বস্তু যখন ঘুরবে তখন তার যে ভরবেগ থাকবে, যে মুভমেন্ট থাকবে, সেই জিনিসটাকে বলতেছে কৌণিক ভরবেগ। ঠিক আছে, একটু আসি। তো কৌণিক ভরবেগের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে আমরা নর্মাল কি জানি, এম বি, তাই না? এটা আমার ভরবেগ, এটা আমার ভরবেগ। কিন্তু কৌণিক ভরবেগের ক্ষেত্রে কি হয়, যে বস্তুর দূরত্বটা কাজে লাগানো হয়, যে বস্তুটা যখন ঘুরতেছে তখন তার কি পরিমাণ দূরত্ব সে ঘুরতেছে, মানে যার ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে তার এই জায়গা দিয়ে যদি সে ঘুরে তাহলে তার ব্যাসার্ধ বেশি, তখন তার ভরবেগটা বেশি হবে। যখন সে কাজ দিয়ে ঘুরবে তখন তার ভরবেগটা কম হবে। ঠিক আছে, তার জন্য কি হয় কৌণিক ভরবেগের ক্ষেত্রে, হ্যাঁ আজকে কৌণিক ভরবেগের কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ হবে এম বি আর। ঠিক আছে, জাস্ট কি তার সাথে আরটা গুণন হবে। তাহলে দেখো আমরা বি ইকুয়াল টু জানতাম কি ওমেগা আর জানতাম না, তাহলে আমরা বসাতে পারি কত এম ওমেগা আর সাথে কি আর, বাকি ওমেগা ইকুয়াল টু লিখতে পারি কত এম আর স্কোয়ার বা আই ওমেগা। দেখো এটুকুর মানে কি আই না, বসাতে পারি না? কৌণিক ভরবেগকে বড় হাতের এল অথবা ছোট হাতের এল দ্বারা অনেক সময় প্রকাশ করে, তাহলে আমরা বলতে পারি কি কৌণিক ভরবেগ ইকুয়াল টু আই ওমেগা, বলতে পারি না? এটা আমার কি কৌণিক ভরবেগের সূত্র। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এতটুকু যদি হয় তাহলে আমি আবার একটু প্রথম থেকে যাই, মানে জড়তার ভ্রামকের কাছে যাই। জড়তার ভ্রামক আমরা পাইছিলাম কি এম আর স্কোয়ার। তাহলে এম, দেখো এম এর একক কি বরের একক কি কেজি, আর একক কি মিটার, দৈর্ঘ্য মানে কি মিটার, তার মানে কি কেজি মিটার স্কোয়ার একক। অথবা দেখো কেজি মিটার স্কোয়ার হবে, তাহলে কেজি হলে কি গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কি হবে পাউন্ড ফিট স্কোয়ার। আমার একক হয়েছে এইগুলা। ঠিক আছে, এই এককগুলো আমার লাগবে। এই জায়গা থেকে আমরা মাত্রা বের করতে পারবো না, সবাই পারবো মাত্রা বের করতে গেলে। বরের মাত্রা কি? বরের মাত্রা হয়েছে এম না, না এল? বলো, বরের মাত্রা হয়েছে এম আর এর মাত্রা হয়েছে এল স্কোয়ার। ঠিক আছে, জাস্ট আমরা মাত্রাটা বের করে ফেলতে পারছি।
সিমিলারলি আমরা যদি এখন টর্কের ক্ষেত্রে যাই, টর্ক দেখো টর্ক ইকুয়াল টু কি এফ আর আর না, এফ এর একক কি আই ইকুয়াল টু আমরা বলতেছি এফ আর, এই এফ এর একক কি নিউটন, আর একক কি মিটার, বা এফ এর একক কি ডাইন সেন্টিমিটার, বা এফ এর একক কি পাউন্ডাল ফিট, একক যে কোনো একটা হবে। ঠিক আছে, এখন যদি আমরা মাত্রার ক্ষেত্রে যাই, মাত্রার ক্ষেত্রে সেম প্রসেস। বলের মাত্রা কি এম এল T⁻², ফিটের মাত্রা কি বা এই মিটারের মাত্রা কি এল দৈর্ঘ্য। গুড, তাহলে দেখো আমরা যদি এই জায়গায় করি তাহলে কত হবে ml² T⁻², এটুকু হচ্ছে আমার বলের মাত্রা, এটা হচ্ছে আমার দৈর্ঘ্যের মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা টর্কের ক্ষেত্রেও কি করতে পারি একক এবং মাত্রা বের করতে পারি। সিমিলারলি আমার দেখো আচ্ছা আরেকটা জিনিস দেখো, নিউটন মিটার, তোমরা অনেক আছে কাজ পড়ছো তাই না, কাজের একক কি জুল, 1 জুল ইকুয়াল টু কি নিউটন মিটার না। তো আমরা টর্কের ক্ষেত্রে সবসময় নিউটন মিটার লিখবো, জুল লিখবো না। ঠিক আছে, এককের ক্ষেত্রে কাজ আর কি বলে টর্ক সেম থাকলেও তাদের মধ্যে অনেক ভিন্ন, এটা সবসময় মাথায় রাখবা। টর্ক আর কাজ কখনো এক না, কাজ একটা স্কেলার রাশি, টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তো এই দুইটার একক কখনো সেম না। ওকে, তো আমরা কৌণিক ভরবেগের ক্ষেত্রে যাই। কৌণিক ভরবেগের ক্ষেত্রে বের করছি কি mvr, তাই না। তাহলে দেখো এম এর একক হয়েছে বর, বরের একক কি, বরের মাত্রা কি এম, তাই তো, বরের মাত্রা এম। ব্যাগের মাত্রা কি, ব্যাগের মাত্রা আমরা পড়ছি L⁻1, তাহলে বলতে পারি কত L⁻1। ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি এল মাত্রা, তাহলে হবে কত, আমরা একক মাত্রা যাচ্ছে আগে তাই না, তাহলে হচ্ছে কত। আচ্ছা দেখো তাহলে আমরা বলতে পারি কত, এই জায়গায় মাত্রাটা আসছে ml² T⁻1। ঠিক আছে, আমরা একক ক্ষেত্রে হিসাব করি, বরের একক কেজি, ব্যাগের একক কি মিটার সেকেন্ড⁻1, দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে আমরা বলতে পারি কত কেজি মিটার স্কোয়ার সেকেন্ড⁻1। ঠিক আছে, তো এটা আমার একক আর এটা কি আমার মাত্রা। ওকে, তাহলে আমরা একটু ম্যাথে চলে যাই। আজকে মোটামুটি এগুলাই জিনিস ছিল বোঝানোর, এখন আমরা ম্যাথে চলে যাই, তাই তো। ওকে ধন্যবাদ, কন্টিনিউ করতেছি। আমরা ম্যাথে চলে যাচ্ছি। দেখো এই জায়গায় কি বলছে, একটি ধাতব গোলকের ভর কত 6 গ্রাম, গোলকের ভর দেওয়া আছে 6 গ্রাম। এই অঙ্কটা হচ্ছে শাহজাহান তপন বইয়ের অনুশীলনীর 14 নম্বর অঙ্ক। ঠিক আছে, 14 নম্বর, হ্যাঁ 14 নম্বর অঙ্ক। তো দেখো তারপরে বলছি কি, এটি একটি 3 মিটার দৈর্ঘ্য সুতার এক প্রান্তে দিয়া প্রতি সেকেন্ডে কতটুকু ঘুরাইতেছি, আমি 4 বার ঘুরাচ্ছি। এখন বলতেছে এর কৌণিক ভরবেগ কত, তাই আমার ভরবেগ বের করতে বসে L=I⍵, তাই তো, দেওয়া আছে m=6 গ্রাম। ওকে, দৈর্ঘ্য দেওয়া আছে R= 3 মিটার, প্রতি সেকেন্ডে 4 বার, টি এর মান 1 সেকেন্ড আর এন এর মান 4। ঠিক আছে, তাহলে আমার বের করতে হবে কি, দেখো আয়ের মান লাগবে, আয়ের মান আমরা এই জায়গা থেকে বের করতে পারবো না, mr², ওমেগার মান লাগবে, ওমেগার মান আমরা বের করতে পারবো না 2π বাকি, তাহলে I= লিখতে পারি কত mr², ওমেগার মান কত আমার, ওমেগা লিখতে পারি কত 2πn/t। তাহলে mr² মান বসলে 6 গ্রাম। দেখো সবগুলো মিটারে দেওয়া আছে, আমি গ্রামটাকে কেজিতে নিয়ে যেতে পারবো না, তাহলে কেজিতে নিলে কি 1000 দ্বারা ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করলে 6 কেজি, এটা আসবে না 0.006 কেজি।
তাহলে দেখো আমরা বলতে পারি 0.006 গুণন আর এর মান কত 3 মিটার মানে 3 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা কি করতে পারবো জড়তার বামকটা পেয়ে যাব 0.06 গুণন 3 স্কোয়ার 0.054 কেজি মিটার স্কোয়ার। জড়তার বামক আমি পেয়ে গেছি। তাহলে জড়তার বামক যদি আমি পেয়ে যাই তাহলে এখন আমরা কি করতে পারবো ওমেগার মানটা বের করতে পারবো না। ওমেগার মান দেখো বের করতে গেলে কি করা লাগে 2 × 3.14 ইন্টু এন এর মান 4 নিচে এসে 1। তাহলে আমরা যদি বের করি 2 গুণন 3.14 গুণন 4 25.12। এটার একক হবে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড হলে এখন আমরা এল এর মানটা বের করতে পারবো না আই ওমেগা আই এর মান পাইছি কত 0.054 গুণন ওমেগার মান কত 25.12। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি (13.56) একক আমার কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। শেষ। সহজ না অঙ্কগুলো জাস্ট সূত্র বসাইলে অঙ্ক হয়ে যাবে। এগুলোর মধ্যে কোনো প্যাচ নাই মানে অনেক বড় লজিক টজিক এত কিছু নাই। ঠিক আছে, এখন আমরা আরো একটা অঙ্ক দেখি। আর অঙ্ক আচ্ছা অঙ্ক দেখার আগে আরেকটা জিনিস আমরা একটু শিখে নিই। ঠিক আছে, নতুন একটা জিনিস শিখি। দেখো আমরা রৈখিকের সাথে কৌণিকের একটু তুলনা করি। তো আমরা যদি তুলনা করতে যাই দেখো তুলনা করতে গেলে কি হবে বর। রৈখিকের ক্ষেত্রে আমরা বর জানতাম কি এম, কিন্তু কৌণিকের ক্ষেত্রে আমাদের বর হিসাব হবে কি মানে বরের কাজটা করবে কি বর না, বরের যে কাজটা মানে সিমিলার কাজ হবে কি আই। ঠিক আছে, বর যেই কাজ করতো আইটা কি সেম কাজ করবে। বরবেগের ক্ষেত্রে আমরা কাজ করতাম কি এম বি, আমরা এখন ওমেগা ইয়ের ক্ষেত্রে কাজ করব আই ওমেগা। দেখো বি এর জায়গায় ওমেগা বসছে, এম এর জায়গায় কি আই বসছে, বসছে না? তার মানে কি বরের পরিবর্তে আর ব্যাগের পরিবর্তে কি ওমেগা কাজ করবে, ব্যাগের পরিবর্তে বল। আমরা বল পড়তাম কি এফ ইকুয়াল টু এম এ বা এম এ পি ইকুয়াল টু 1 পয়েন্ট নিয়ে আসে না। আচ্ছা দেখো ক্যালকুলেশনটা তোমরা করে নিবা। ঠিক আছে, আমি ক্যালকুলেশন করছি তো আমারটার মধ্যে হয়তো ভুল আসতে পারে। ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখে নিবে তোমরা। ঠিক আছে, আমার কাছে যেই ক্যালকুলেটর আছে এটা অনেক পুরনো ক্যালকুলেটর ছিল বাসার মধ্যে, সেটা দিয়েই চেষ্টা করতেছি। ঠিক আছে, ভুল আসতেই পারে। সবাই ক্যালকুলেশনটা নিজেরা করবা নিজেদের মতো করে, আমার ক্যালকুলেশন ভুলও হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আমরা পি ইকুয়াল টু পড়তাম কি এম এফ বলের ক্ষেত্রে, এই জায়গায় আমরা পড়বো কি টর্ক। টর্ক কি আই আলফা। ঠিক আছে, গতিশক্তি আমরা পড়তাম কি হাফ এম বি স্কোয়ার। আমরা এই জায়গায় পড়বো কি দেখো এম এর পরিবর্তে কি আমার আই বসবে, আর বি এর পরিবর্তে কি ওমেগা, ওমেগা স্কোয়ার। জাস্ট এরকম করে সূত্রগুলো পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো আমরা এই সূত্রগুলো যদি আমরা মনে রাখি তাহলে মোটামুটি হয়ে যায়। এগুলাই কৌণিকের ক্ষেত্রে এগুলাই ভাইয়া দেখা ভাই আমি একটু বলি সবাই যে মাঝে মধ্যে হয়তো অল্প একটুর জন্য দেখা যাইতে নাও পারে। ঠিক আছে, ওটা নিয়ে একটু ঘাবড়াইও না, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। মানে নেট তো সবসময় একটু বাড়ি দেয়, ওটা একটু হয়। ঠিক আছে, হয়তো তোমার কাছে অথবা আমার কাছে। ওকে, তো এটা নিয়ে একটু না বললে ভালো হয়। তো আমরা এরকমভাবে কী করতে পারি সম্পর্কগুলা রৈখিকের সাথে কৌণিকের কি একটা তুলনা করতে পারি। ফোকাস নষ্ট হয়ে যায়, ফোকাসটাই মাঝে মাঝে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমরা এখন আরও একটা অঙ্ক দেখি। টর্ক যেহেতু আমরা পড়ছি, টর্ক নিয়ে একটা অঙ্ক ম্যাথ দেখি আমরা। ভাই গতিশক্তি কি হাফ এম বি স্কোয়ার? হ্যাঁ, গতিশক্তি আমি হাফ এম বি স্কোয়ারই লিখছি। রৈখিক ক্ষেত্রে হাফ এম বি স্কোয়ারই, কৌণিকের ক্ষেত্রে হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ওকে। দেখো আমরা নতুন একটা ম্যাথ দেখতেছি। বলতেছি কি একটি বিমানের পপুলারের বর 70 কেজি। সম্পর্কটা আবার বলতাম। ওকে,
দেখো আমরা বলতেছি কি বর বর আমরা রৈখিকের ক্ষেত্রে কি করতাম এম দ্বারা প্রকাশ করতাম, তাই না? তো আমরা কৌণিকের ক্ষেত্রে কি বরের সিমিলার যে মানটা আসে সেটা আই দ্বারা আসে, ঠিক আছে? মানে বর নিয়ে অতটা বেশি কাজ হয় না, আমরা এই আই বের করতে গেলে বর লাগে। তো কৌণিকের ক্ষেত্রে কি আমার আই ব্যবহার করা হয় ম্যাক্সিমাম সময়। যেমন বরবেগ দেখো, বরবেগের ক্ষেত্রে আমরা বলতাম কি এম বি, এই জায়গায় দেখো আই ওমেগা। তাহলে আই এর ক্ষেত্রে কি করছে, বরের জায়গায় কি বসছে আই বসছে না, আর ব্যাগের জায়গায় কি ব্যাগ বসছে না। তার জন্য এই বরকে জড়তার ভ্রামকের সাথে তুলনা করা যায়, ঠিক আছে? সেম না, তুলনা করা যায়, ঠিক আছে? বল ইকুয়াল টু জানলাম কি আমরা এম এফ, আমরা বলছিলাম কি বরের জায়গায় হবে আই, টর্কের ক্ষেত্রে কি হয় আই, আর এফ এফ মানে কি ত্বরণ, ত্বরণের জায়গায় গেছে আলফা, ত্বরণ হয়েছে। গতিশক্তি আমরা বলছিলাম কি হাফ এম বি স্কোয়ার, এই এম এর জায়গায় কি হচ্ছে আই বসছে, আর এই বি স্কোয়ারের জায়গায় ওমেগা স্কোয়ার বসছে, ঠিক আছে? এটাই আমরা জাস্ট তাদের মধ্যে একটা তুলনা করলাম, যেরকম তুলনা করে অনেক কাছে মনে রাখে যে একটার সাথে আরেকটা তুলনা করে মনে রাখে, তো আমি জাস্ট সেরকম একটা তুলনা দেখাইছি যাতে তোমাদের মনে থাকে সহজে, এর ছাড়া আর কিছুই না। আচ্ছা দেখো আমরা ম্যাথে যাই, ঠিক আছে? ম্যাথটা বলছে কি একটি সিলিন্ডারের বর হচ্ছে পপুলার, একটি বিমানের পপুলার বর হচ্ছে 70 কেজি, ঠিক আছে? এবং এর চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে 75 সেন্টিমিটার। চক্রগতির ব্যাসার্ধ তার মানে কি কে এর মান দেওয়া, ঠিক আছে? বলছে জড়তার ভ্রামক বের করো। আমরা প্রথমটুকু বের করি, জড়তার ভ্রামক বের করব। এই অঙ্কটা 10 নম্বর অনুশীলনীর 10 নম্বর ম্যাথ, শাহজাহান তপনের অনুশীলনীর 10 নম্বর ম্যাথ। আচ্ছা দেখো বর দেওয়া আছে, আচ্ছা দেখো 70 কেজি, ঠিক আছে? আর চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে কে, কে ইকুয়াল আছে 75 সেন্টিমিটার। এখন বলতেছে জড়তার ভ্রামক আই ইকুয়াল আমরা জানি কি এম কে স্কোয়ার। তাহলে এম এর মান 70, আর এই 75 সেন্টিমিটারকে আমরা মিটারে নিতে গেলে কি 0.75 মিটার। তাহলে আমরা 70 গুণন 0.75 স্কোয়ার বোঝাইতে পারি না? তাহলে 70 গুণন 0.75 স্কোয়ার 29.375 কেজি মিটার স্কোয়ার। শেষ, এতটুকু কাজ আমার শেষ। তারপরে দেখো বলছি কি প্রশ্নের মধ্যে সেকেন্ডটুকু দেখো যে একে যদি এত রেডিয়ান কৌণিক ত্বরণে গতিশীল করা হয় তাহলে প্রয়োজনীয় টর্কের মান বের করো। টর্কের মান কি, আমার টাওয়ের মানটা বের করতে হবে, টাওয়ের মান বের করতে হবে। টাও ইকুয়াল টু জানি আলফা, সরি আই আলফা। যদি আমরা এটা জানি তাহলে এখন দেখো আলফার মানটা দেওয়া আছে, আলফা ইকুয়াল টু দেওয়া আছে কত 4 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2। আয়ের মানটা আমরা বের করছি, কিন্তু এই আরের মানটা এই আলফার মানকে আমরা বসাইতে পারবো না। আলফার মান আমার কি করতে হবে, রেডিয়ানে নিয়ে যাইতে হবে। রেডিয়ানে নিলে কি করতে হবে, আমরা গত ক্লাসে শিখছি 2 পাই দ্বারা গুণ করতে হবে, তাহলে কি রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স 2 এসে পড়বে, ঠিক আছে? তাহলে আমরা রেডিয়ানে নিয়ে গেছি, তাহলে আমরা জাস্ট মানগুলো এখন বসায় দিব। আয়ের মান বের করছে কত 39.375 গুণন 4 ইন্টু 2 পাই, এটুকু আমার কি আলফার মান। তাহলে আমরা ক্যালকুলেশন করি 4 গুণন 2 গুণন 3.14। দেখো আমার এত আসছে, ইয়ে দেখো কি নিউটন মিটার, আমরা জাস্ট নিউটন মিটার বসায় দিব। টর্ক বের হয়ে গেছে। আমার প্রশ্নে চাইছিল টর্ক এবং জড়তার ভ্রামক, দুইটা জিনিসই আমরা বের করে ফেলছি। এই জায়গায় রেডিয়ান পার সেকেন্ড দেওয়া ছিল, সেটাকে আমরা করছি রেডিয়ানে নিয়ে গেছি। আমরা রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য 2 পাই দ্বারা গুণ করছি, ঠিক আছে? তারপরে আমরা আরও একটা ম্যাথ দেখি, একটু জড়তার ভ্রামক নিয়ে আর একটু ক্লিয়ার হবে। এই ম্যাথটা তো বোঝার কথা সবাই, তাই না? সহজ অঙ্ক, ম্যাথ যার সূত্র বসালি ম্যাথগুলো হয়ে যাচ্ছে। তো আমরা আরেকটা ম্যাথ দেখি। এটা আমার অনুশীলনীর 28 নম্বর অঙ্ক, ঠিক আছে? সাধারণ তপনের অনুশীলনীর 28 নম্বর ম্যাথ, ঠিক আছে? তো 28 নম্বর ম্যাথে কি হয়েছে,
তোমাদের প্রশ্ন যেটা দেওয়া আছে মানে আনসার দেওয়া আছে, আনসারটা আসলে ভুল দেওয়া আছে। আমি জাস্ট এখন কোন করে করবো একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? তো দেখো, একটি সিলিন্ডারের বল 40 কেজি, ব্যাসার্ধ কত 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। এমন বলছে সিলিন্ডারটি অক্ষের সাপেক্ষে জড়তার বামক নির্ণয় করো। তার মানে কি আমার আয়ের মানটা নির্ণয় করতে হবে। আই গেল তোমরা জানি কত সিলিন্ডারের ক্ষেত্রে, হাফ ইন্টু এম আর স্কোয়ার, আমরা সূত্র দেখছি। তাহলে দেখো এই জায়গায় এম আছে কত 40 কেজি, আর আছে কত 10 সেন্টিমিটার, বাকি 0.1 মিটার। আমরা বসাই দিতে পারি না, হাফ ইন্টু 40 ইন্টু 0.1। যদি বসাইতে পারি তাহলে এটা মান কত আসে, 40 গুণন 0.5 গুণন 0.1 স্কোয়ার, দেখো 0.2 কেজি মিটার স্কোয়ার। আমরা বইয়ের মধ্যে হয়তো আছে 0.4, ঠিক আছে? তো এটা আসলে ভুল, ওই জায়গায় এম আর স্কোয়ার দ্বারা করছে, কিন্তু এটা কিন্তু দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ না, জাস্ট ব্যাসার্ধ দেওয়া আছে, মানে কি আর এর মান দেওয়া আছে, কে এর মান না, ঠিক আছে? এই জিনিসটার দিকে আমাদের নজর রাখতে হবে। আর আমরা বলছি সিলিন্ডার যেহেতু তাকে ফা ফা বা নিরেট বলা হয় নাই, সবসময় আমরা কি নিরেট ধরে কাজ করব, জাস্ট ফা ফা বলা থাকলে ফা ফা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো সেই জায়গার ক্ষেত্রে এটা আসছে আমার। এখন বলতেছে যদি সিলিন্ডারটি যখন 10 মিটার পার সেকেন্ড আনুভূমিকভাবে গড়াইতে থাকে তখন তার গতিশক্তি কত? এত বেগে গড়াইতেছে, গতিশক্তি কত? ঠিক আছে, এখন দেখো যখন একটা সিলিন্ডার গড়াইতে থাকবে তাহলে কি তার মধ্যে কি করবে, একটা কৌণিক শক্তি কাজ করবে, ঘুরবে, সে নিজের মধ্যে ঘুরবে না, আবার কি সে সামনের দিকে যাবে, সে কি করবে এরকম করবে যে ঘুরতে থাকবে এবং কি সামনের দিকেও যাইতে থাকবে। তার মানে কি সে ঘুরবে দেখে তার জন্য কৌণিক গতিশক্তি কাজ করবে, আর সামনের দিকে আগাবে দেখে তার জন্য মধ্যে কি রৈখিক গতিশক্তি কাজ করবে। তার মানে কি তার গতিশক্তিটা হবে কি কৌণিক শক্তি প্লাস রৈখিক শক্তি। তাহলে আমরা বলতে পারি কি গতিশক্তি ইকুয়াল টু হবে কি রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি। ওকে, তাহলে রৈখিক গতিশক্তি কি হাফ ইন্টু এম বি স্কোয়ার, আর কৌণিকের ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার, তাই তো? দেখো এই জায়গায় আমার বেগটা দেওয়া আছে, আয়ের মানটা আমরা বের করছি, আয়ের মান বসাইতে পারবো, বর জানি আমরা, বরের মান আছে, ওমেগার মান তো নাই, ওমেগার মান আছে, তাহলে আমাদের মান কি বের করে নিতে হবে। আমরা ওমেগার মান বের করতে পারবো না, ওমেগার মান বের করতে গেলে কি করা লাগবে, আমার বি এর মান দেওয়া আছে, বি এর মান হচ্ছে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, এই মানটা আমার দেওয়া আছে। তাহলে আমরা যদি এই জায়গায় ওমেগার মানটা বের করতে চাই, ওমেগা ইকুয়াল টু কি বি ভাগ আর, বলতে পারি না? তাহলে দেখো বি এর মান হচ্ছে 10, আর এর মান কত 0.1, তার মানে কত 10 ভাগ 0.1, 100, তার মানে কি 100 রেডিয়ান পার সেকেন্ড। আমরা এই জায়গায় ওমেগার মানটা বের করে নিচ্ছি, এখন জাস্ট আমরা মান বসাবো, অঙ্ক হয়ে যাবে। মান বসাই, হাফ ইন্টু বরের মান কত, বরের মান 40 গুণন বি এর মান কত 10 স্কোয়ার প্লাস হাফ ইন্টু আয়ের মানটা আমরা বের করছি 0.2 ইন্টু 100 স্কোয়ার। তাহলে এই জায়গায় আসবে কত, এই জায়গায় আসছে 2000 প্লাস 1000, তার মানে আসলো কত 3000। এককটা কি গতিশক্তি, গতিশক্তি কি একটা কাজ, গতিশক্তির একক কি জুল। আনসার।
ঠিক আছে, এই আমার ম্যাথ। সবাই বুঝতে পারছো? যদি সবাই বুঝতে পারো তাহলে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই এই জিনিসটা একটু বোঝাই দেন, এই জিনিসটা একটু বোঝাই দেন, আমি তাহলে সেই জিনিসটা বোঝাই দিব। মাঝে মাঝে যদি কোনো অঙ্ক ম্যাথ প্রবলেম থাকে তাহলে তোমরা বলতে পারো। আর তোমাদের পরীক্ষা হবে তো এই সপ্তাহে, তাই না? পরীক্ষার সিলেবাস যতটুকু পাইছি অতটুকুই, ঠিক আছে। জাস্ট আমি যদি একটু শর্ট করে দিই, তাহলে এই শাকের অনুশীলনীগুলো কর, এই উদাহরণগুলো করবা, আর সারে অন্তপনের উদাহরণগুলো করবা। এগুলোর মধ্যে থেকেই প্রশ্ন তার বই থেকে আসবে না, বই বাইরে থেকে আসবে। জাস্ট এই জিনিসগুলো যদি প্র্যাকটিস করো তাহলে অঙ্ক পারো, ওই রিলেটেড ম্যাথই তোমরা পরীক্ষায় পাবা। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমার ক্লাস শেষ।